গ্রীষ্মের তাপদাহে শহুরে জীবন বিবর্ণ। হঠাৎ কালবৈশাখী ঝড় আসার আগে যেমন আকাশ কালো মেঘে গুমট হয়ে যায়, তেমনি গুমট হয়ে গেল সাদা পাঞ্জাবি ও লুঙ্গি পরিহিত গৌর লোকটি। চোখ তুলে একবার আকাশ পানে তাকালেন। হঠাৎ করে পরিবেশ গুমট হওয়ার কারণ সে ধরতে পারল না। শহরে অঞ্চলে হওয়ায় এখানে বিদ্যুৎ চলে আসছে অনেক আগে। রাস্তার পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে ইলেকট্রিক খুঁটিগুলো সদর্পে। পৌর লোকটি বিদ্যুতের খুঁটির দিকে তাকিয়ে শব্দ করে শ্বাস ফেললেন। তার বাড়িতে কিংবা তার গ্রামে এখনো বিদ্যুতের খুঁটি পর্যন্ত যায়নি। তাই এই গরমের দিনে তাকে আর তার পরিবারকে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। পৌর লোকটির চিন্তায় ব্যাঘাত ঘটল কোথাও মট করে গাছের মগডাল ভাঙ্গার আওয়াজে। ঝড় আসার আগে আকাশে মেঘ গুরুম গুরুম শব্দে ডেকে উঠল। তারপর বাতাস শুরু হলো। বাতাসের বেগে গাছের মগডাল ভেঙে পড়েছে দূর ওই মাঠে। আর তার সাথে পৌর লোকটির লুঙ্গি বাতাসে উঠতে লাগলো। লুঙ্গি উঠতে উঠতে সেটা উঠে গেল কিছুটা উপরে। লুঙ্গি চেপে ধরে পৌর লোকটি আশপাশ একবার ভীত চোখ বুলিয়ে নিলেন। যখন দেখলেন কেউ নেই, ঢোক গিলে ভয় হজম করে লুঙ্গি সামলে হাঁটা ধরলেন সামনের দিকে। কপালে তার বিরক্তির ভাঁজ। গরমের কারণে বাড়ি থেকে বের হতে চাচ্ছিলেন না। গ্রামের তুলনায় শহরের গরম বেশি, তাই তিনি এই জায়গায় আসতে একটু দোনামোনা করছিলেন। যখন সৈয়দ বাড়ির বড় কর্তা এবং সোসাইটির মধ্যে সবচেয়ে শ্রদ্ধাশীল ব্যক্তি সৈয়দ আজমল আলী নিজের ছোট ছেলে সৈয়দ শহীদ আহমেদকে দুপুরে পাঠালেন একটি চিঠি দিয়ে, তখন তাকে না চাইতেও রাজি হতে হলো। চিঠি বলে ভুল হবে, এক প্রকার হুমকি। সেই হুমকির ভয়ে পৌর লোকটি আর চেনা করতে পারেনি। মিনমিন করে সৈয়দকে জানিয়ে দিলেন সময় মতো পৌঁছে যাবেন সৈয়দ বাড়িতে। হাঁটতে হাঁটতে মনে মনে গালি দিলেন সৈয়দ বাড়ির সবাইকে। গালি দেওয়ার পরপরই আবার চোখ বুলিয়ে নিলেন, ভালো করে দেখলেন কোনো মানুষ আশেপাশে আছে কিনা। যখন নিশ্চিত হলেন নেই, আরও দুটো গালি দিয়ে দিলেন আজমল আলীকে। পৌর লোকটি ধীর পায়ে হাঁটাই সৈয়দ বাড়ির মেন ফটকের সামনে পৌঁছাতে শুরু হলো ধুলো ঝড়, সাথে উত্থাল পাত্থাল বাতাস। এক হাত দিয়ে নিজের লুঙ্গির হাঁটুর কাছে চেপে ধরে অন্য হাত দিয়ে মাথা ঢেকে দৌড়ে গিয়ে প্রবেশ করলেন দোতলা বিশিষ্ট সৈয়দ বাড়িতে। ভিতরে প্রবেশ করতে সৈয়দ বাড়ির সকলের দৃষ্টি পৌর লোকটির দিকে স্থির হলো। লোকটি মৃদু হাসার চেষ্টা করে সোফায় বসা আজমল আলীর উদ্দেশ্যে সালাম দিলেন। আসসালামু আলাইকুম। সামনে বসা আজমল আলীর রুড গলায় আওয়াজ ভেসে আসলো। বয়সের ভারে শরীরে নরম হয়ে আসলো ও সৈয়দ বাড়ির বড় কর্তা হিসেবে গলা স্বর যথেষ্ট রুড ও স্পষ্ট। পুরো লোকটিকে তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করে বললেন, সালাম আলাইকুম। কি সুন্দর করে সালাম করো, বলো আসসালামু আলাইকুম। পুরো লোকটি কথা বাড়ালেন না। চোখের নিচ দিয়ে মার্বেল টাইলসে স্থির রেখে দ্বিতীয়বারের মতো সালাম দিলেন। এবার আজমল আলীর উত্তর ভেসে আসলো, ওয়ালাইকুম আসসালাম। অতঃপর রাশভারী কণ্ঠে বললেন, বসো। বিনীত স্বরে বললেন নাকি আদেশ দিয়ে বললেন, পুরো লোকটি ঠিক বুঝলেন না। চুপচাপ গিয়ে সামনের একটি সোফায় বসলেন। চোখ তুলে সামনে তাকাতেই চোখের মনের মধ্যে আবদ্ধ হলেন সৈয়দ বাড়ির বড় পুত্র সৈয়দ হেলাল আহমেদ। তার পাশে চুপচাপ মাথায় ওড়না টেনে বসে আছেন তার স্ত্রী লিপি খান। ওনার পাশেই চুপচাপ বসে আছে তাদের দুপুত্র, বড় ছেলে সৈয়দ জাইন হেলাল ও ছোট ছেলে সৈয়দ আরশ হেলাল। দুজনের মুখ থমথমে। বড়জনের বয়স 14 এবং ছোটজনের বয়স 12। হেলাল সাহেবের ঠিক সামনে বরাবর বসে আছে এ বাড়ির দ্বিতীয় পুত্র, যাকে হাড় কিপটে বলে চেনা যায়। তার নাম সৈয়দ নাসির উদ্দিন। ওনার পাশ ঘেঁষে বসে গম্ভীর মুখ বানিয়ে আছেন ওনার স্ত্রী নাজমিন চৌধুরী। এই দম্পতি দু কন্যা, বড় কন্যা সৈয়দা ইসরাত নাছির এবং ছোট কন্যা সৈয়দা নুসরাত নাছির। বড় মেয়ের বয়স 8.5 বছর আর ছোট মেয়ের বয়স 7 বছর। আল্লাহর রহমতে ওনার একার 2 মেয়ে, আর কারোরই মেয়ে নেই। ছেলে না থাকার কোনো দুঃখ নেই, কারণ উনি ওনার 2 মেয়েকে এই ছোট্ট জীবনে ছেলেদের মতোই ট্রিট করে বড় করছেন। সৈয়দ বাড়িতে আর মেয়ে না থাকার কারণে আজমল আলীর কাছে একটু বেশি আদরের এই 2 বোন। মাঝ বরাবর সোফায় বসে আছেন সৈয়দ বাড়ির তৃতীয় পুত্র সৈয়দ সোহেব আহমেদ, আর তার পাশ ঘেঁষে বসে আছে ওনার স্ত্রী ঝর্ণা বেগম ও এক সন্তান।
সেই সন্তানের নাম সৈয়দ ইরহাম সোহেব, যার বয়স 7। ঝর্ণা পাশ ঘেঁষে বসে আছে রুহিণী। সৈয়দ বাড়ির ছোট সদস্য সৈয়দ সোহেদ আহমেদ এর সহধর্মিণী তিনি, যার এক সন্তান সৈয়দ আহান নাফিল, মাত্র 2 বছর বয়স। ড্রয়িং রুম জুড়ে বসা সবার মুখ একবার করে দেখে নিলেন পৌর। সৈয়দ হেলাল আহমেদ ছাড়া সবার ভাবগতি ভালো, কিন্তু ওনার মুখে ভেসে উঠছে স্পষ্ট বিতৃষ্ণা। এই বিতৃষ্ণা কিসের জন্য, তার কারণ আজ করতে ব্যর্থ হলেন পৌর লোকটি। কাশির শব্দে চোখ ফিরিয়ে তাকালেন সামনে বসা আজমল আলীর পাশে বসা মেহরুন্নেসা মায়ার দিকে। আজমল আলীর স্ত্রী, যার কথা ছাড়া সৈয়দ বাড়ির রান্নাঘরের একটা মশলার গোটাও এদিক ওদিক হয় না। আজমল আলী স্ত্রীকে কাশতে দেখে হাত বাড়িয়ে পিঠে হাত বুলিয়ে দিলেন। স্ত্রীকে মোলায়েম কণ্ঠে জিজ্ঞেস করলেন। মায়া, কি হয়েছে? বড় শখের নারী মেহরুন্নেসা ওনার। যৌবনকালে অত্যাধিক সুন্দরী হওয়ার কারণে আজমল আলী সেই যে 19 দশকে আটকে ছিলেন মায়াতে, আর এখনো আটকে। বয়স বৃদ্ধি পাওয়ার সাথে সাথে হাতের চামড়ারও ভাঁজ পড়েছে, কিন্তু সৌন্দর্য আগের তুলনায় এক রত্তিও কমেনি। তার এই সৌন্দর্যে ভাগ নিয়েছে সৈয়দ বাড়ির বড় কন্যা ইসরাত। মেয়েটা যেমন সুন্দরী তেমনি স্বাস্থ্য ভালো, কিছুটা গোলুমুলু টাইপ। মুখের ধরনটাও মেহরুন্নেসার মতো হওয়ার দরুন সব থেকে বেশি আদর পয়সাই মেহরুন্নেসার কাছ থেকে। আজমল আলীর দিকে তাকিয়ে মেহরুন্নেসার ঠোঁট এলিয়ে হেসে দুপাশে মাথা নাড়ালেন। কোনো সমস্যা নেই বলে আজমল আলী এবার নিজের দৃষ্টি স্থির করলেন পৌর লোকটির দিকে। রাশভারী গলায় জিজ্ঞেস করলেন। জানো তুমি তোমাকে এখানে কেন ডাকা হয়েছে? পৌর লোকটি উপনিস মাথা নাড়ালেন। আজমল আলী কিছুটা বিরক্তি নিয়ে বললেন। আরেকবার প্রশ্ন জিজ্ঞেস করলে মুখ দিয়ে কথা বলবে। তুমি বোবা নও যে মাথা উপনিস দোলাচ্ছ। ঠিক আছে। আজমল আলী শব্দ করে শ্বাস ফেলেন। বড় ছেলের দিকে একবার তাকিয়ে দেখে নিলেন মুখের ভাবগতি। তিনি মুখ দেখে খুব ভালো করে পড়ে নিতে পারেন মানুষের মনের কথা। ছেলে মনে এখন কি চলছে তা খুব সহজে ধরে নিতে পারলেন। ঠোঁটের কোণ বেয়ে বয়ে গেল মৃদু হাসির ফোয়ারা, যা কেউ দেখার আগেই বিলীন হয়ে গেল। নাসির সাহেবের দিকে চোখ ফিরিয়ে তাকাতে দেখলেন তিনি নিচের দিকে তাকিয়ে খুশিতে গদগদ করছেন। নিজের মেয়েগুলোকে নিজের কাছে রাখার সুযোগ তিনি কোনোভাবে মিস করবেন না। তাই বড় ভাইয়ের সাথে মনোমালিন্য হলো, তিনি এতে খুশি। অনেক সময় ভালো কিছু পেতে হলে বড় ছোট জিনিস কোরবানি দিতে হয়, আর এই কোরবানি দিতেই তিনি এক পায়ে রাজি। আজমল আলী নাসির সাহেবের থেকে চোখ ফিরিয়ে নিলেন। পৌর লোকটির দিকে দৃষ্টি জ্ঞাপন করলেন এবং শান্ত গলায় বললেন। ইমাম, বিয়ে পড়ানো শুরু করুন। বড় মেয়ে সৈয়দা ইসরাত নাসিরের সাথে বড় ছেলে সৈয়দ জাহিন হেলালের বিয়ে হবে, এবং ছোট মেয়ে নুসরাত নাসিরের সাথে আরশ হেলালের বিয়ে হবে। ইমাম সাহেব জি আচ্ছা বলেন। মোটা ফ্রেমের জানালার ওপাশ থেকে বৃষ্টির ফোঁটা এসে ঘরে ভিতর পড়ছে। ঝনঝন করে বৃষ্টি পড়ার শব্দের সাথে ইমাম সাহেব শব্দ তুলে বিয়ে পড়াতে শুরু করলেন। সৈয়দ নাসিরউদ্দিনের বড় কন্যা সৈয়দ ইসরাত নাসিরের সাথে নগদ 10 লক্ষ টাকা দেনমোহর, 1 বিঘা জমি ও 20 তোলা সোনা ধার্য করিয়া তুমি কি ইসরাত নাসিরকে বিয়ে করতে রাজি আছো? রাজি থাকিলে বলো বাবা কবুল। জাইন মুখ বন্ধ করে বসে রইল চুপচাপ। ইমাম সাহেব আবার জিজ্ঞেস করলেন। এবারও ও চুপ। আজমল আলী গলা খাকারি দিয়ে জাইনের দৃষ্টি আকর্ষণ করলেন। মোলায়েম কণ্ঠে বলেন। দাদা বলছো কেন? তোমার কি কোনো সমস্যা আছে বা কিছু বলতে চাও? জাইন মনে হয় এই প্রশ্নের অপেক্ষায় ছিল এতক্ষণ। কাঙ্ক্ষিত প্রশ্ন আজমল আলী জিজ্ঞেস করতে পুরুষালী ভারী গলায় বলল। কাবিন নামে আরো একটা জিনিস অ্যাড করাবো দাদা। আজমল আলীকে উদ্বিগ্ন হতে দেখা গেল না। তিনি নরম চোখে নাতির দিকে চেয়ে থেকে বললেন। কি দাদা? জাইন অন্তর্ভেদী চাহনি ইসরাতের দিকে নিস্থির করল। বুদ্ধিদীপ্ত মাঝারি আকারের লম্বা লম্বা পাপড়ি বিশিষ্ট চোখগুলো এতক্ষণ স্থির ছিল মার্বেল টাইসে। ইসরাত এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। চোখের ভাষা বোঝার চেষ্টা করল না। নখ মুখে ডুবে দাঁত দিয়ে কামড়াতে লাগলো। সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে রাশভারী গলায় জাইন বলল। কাবিন নামে লিখুন, সোনা জমি দেনমোহর ছাড়াও আমাকে কখনো যদি ইসরাত ডিভোর্স দিতে চায় বা পারিবারিক জাতাকলে পড়ে কোনো কারণে বিয়েটা অস্বীকার করতে চায়, তাহলে যেন আমাকে ওর পিছু ছাড়াতে না পারে। দেনমোহরের জায়গায় আমার নামটা লিখুন। আজ থেকে এই আমাকে ইসরাতের নামে আমি লিখে দিলাম এই কাবিন নামায়,
যাতে ভবিষ্যতে ডিভোর্স দেওয়ার হলে দেনমোহর হিসেবে আমি আবারও নিজেকে ওকে দিতে পারি। আজমল আলী প্রসন্ন হাসলেন, কাছে ডেকে জাইনের কপালে পড়ে থাকা চুলগুলো হাত বুলিয়ে দিলেন, মৃদু কণ্ঠে বললেন, বাপের মতো গাধা হোসনি, এটাই অনেক। তুই এই বয়সে এত বুঝদার, আর তোর বাপ বুড়ো হয়ে গেল, তারপরও মাথায় গোবর ঠাসা। জাইনার কথা বাড়ালো না। ইমাম সাহেব আবার প্রথম থেকে বিয়ে পড়ানো শুরু করলেন। সৈয়দ নাসির উদ্দিনের বড় কন্যা সৈয়দা ইসরাত নাসিরকে নগদ 10 লক্ষ টাকা দেনমোহর, 1 বিঘা জমি, 20 তোলা সোনা ও স্বয়ং নিজেকে দিয়ে আপনি কি এই বিয়ে করতে রাজি আছেন? রাজি থাকলে বলো আলহামদুলিল্লাহ কবুল। জাইন এককাল বিলম্ব করল না, রাশভারী গলায় বলে উঠল, আলহামদুলিল্লাহ কবুল। এবার ইমাম সাহেব ইসরাতের দিকে এগিয়ে গেলেন, যে এতক্ষণ বসে নখ ঘুরছিল আর এখন আঙ্গুর খাচ্ছে। নাসির সাহেব মেয়েকে মাথায় ওড়না টেনে বসতে বলতে সে ওড়না টেনে বসলো। মার্বেল আকৃতির গোল গোল চোখ করে এক দৃষ্টিতে তাকিয়ে রইল ইমাম সাহেবের পাশে বসা বড় লোকটির দিকে। নাসির সাহেব বললেন, চোখ নিচের দিকে নামাও ইসরাত। বাবার আদেশ পেতেই ইসরাত চোখ নামিয়ে নিল নিচের দিকে। ইমাম সাহেব বিয়ে পড়াতে যাবেন, নাসির সাহেব থামিয়ে দিলেন, ভাঙ্গা গলায় বললেন, আমি বিয়ে পড়াবো আমার মেয়ের। সবাই রাজি হয়ে গেল। ইমাম সাহেব সরে গেলেন, জায়গা করে দিলেন নাসির সাহেবকে বসার। নাসির সাহেব এবার গমগমে স্বর তুলে বললেন, সৈয়দ হেলাল আহমেদের বড় পুত্র সৈয়দ জাইন হেলাল নগদ 10 লক্ষ টাকা, 1 বিঘা জমি, 20 তুলো সোনা ও স্বয়ং জাইনকে দেনমোহর হিসেবে ধার্য করিয়া তোমাকে আমি তার কাছে সঁপিয়া দিলাম। তুমি এই বিয়েতে রাজি থাকলে স্বইচ্ছে বলো আলহামদুলিল্লাহ কবুল। ইসরাত মায়ের দিকে তাকাতে মাথা নাড়ালেন উপনিচ কবুল বলে দেওয়ার জন্য। চোখ ফিরিয়ে নাসির সাহেবের দিকে তাকাতেই দেখলো বাবার চোখ খুশিতে টলমল করছে। মৃদু গলায় নাসির সাহেব আবার বললেন, রাজি থাকিলে বলো কবুল। ইসরাত আঙ্গুর মুখের ভিতর ঢুকিয়ে আরাম করে চাবাতে লাগলো। জাইনের দিকে তাকাতে দেখলো সে কর্ম দৃষ্টিতে তাকেই উপর থেকে নিচ পর্যন্ত পরিদর্শন করছে। আরাম করে বসে ইসরাত বলল, আলহামদুলিল্লাহ কবুল। সৈয়দ বাড়ির সবাই হাঁপ ছেড়ে বাঁচলেন। এবার আরশির দিকে এগিয়ে গেলেন ইমাম সাহেব, বিয়ে পড়ানো শুরু করলেন। শেষে বলেন, রাজি থাকলে বলো বাবা কবুল। আরশ মাথার নিচে হাত ঢুকিয়ে আরাম করে বসলো, তেরা গলায় বলল, কবুল না বললে কি সমস্যা? আজমল আলী রাগী চোখে তাকালেন আরশের দিকে। হেলাল সাহেবের দিকে দৃষ্টি দিতেই দেখলেন তার চোখে বিয়ে হবে না ভেবে আশার আলো জ্বলে উঠছে। একজনের বিয়ে হলে কি হবে, যাক আরেকজন বেঁচে গেছে। আজমল আলী সেলের থেকে দৃষ্টি ফিরিয়ে রুট গলায় আরশকে বলেন, না বললে বিয়ে হবে না দাদা। আরশ হাসলো, চুলগুলো ব্যাক ব্রাশ করে ঠোঁট টিপল। তারপর আজমল আলীর দিকে তাকে ব্যঙ্গাত্মক গলায় আবার বলল, কবুল না বললে কেন বিয়ে হবে না? আজমল আলী যথাসম্ভব নিজের ক্রোধ সামলে বললেন, হয় না বলেই হয় না। কবুল আমাকে বলতেই হবে। আজমল আলী এবার বেশ শব্দ করে চোখ থেকে ছোট লেন্সের চশমাটা খুলে সেন্টার টেবিলে রাখলেন। রাগী স্বরে নাসিরকে বললেন, বলেছে ছেলেটা 3বার কবুল, এবার তুই দাদুনকে বিয়ে পড়া। আরশ মনে মনে শয়তানি হাসি হাসলো। বাবার মুখের দিকে তাকাতেই দেখলো এতক্ষণ পরিতৃপ্তি নিয়ে হাসা মুখটা পাংশুটে বর্ণ ধারণ করেছে। আরশের দিকে দৃষ্টি স্থির হতে পিঠে হাত বুলিয়ে দীর্ঘশ্বাস ফেলেন। আরশও সমপরিমাণ ব্যতীত হয়ে দীর্ঘশ্বাস ফেল, কিন্তু নিজ মনে ঠিকই বিড়বিড় করে আওড়ালো। নুসরাতের পালা এলো যখন। নাসির সাহেব কিছু বলার আগে নুসরাত চিৎকার দিয়ে বলে উঠল, আলহামদুলিল্লাহ কবুল। ড্রয়িং রুমে মুখ গম্ভীর করে বসা আজমল আলী শব্দ করে হেসে উঠলেন। এই পর্যায়ে নুসরাত আর ইসরাতকে নিজের দুপাশে বসে আদর করে দিলেন, জাইনার আরশকেও করে দিলেন। সবার শেষে ইরহামের কপালে চুমু খেয়ে বললেন, তুই রাগ করিস না, আরেকটা মেয়ে থাকলে তোর সাথে বিয়ে দিয়ে দিতাম। কথাটা শেষ করে উচ্চ শব্দে হাসলেন। বাবার সাথে তাল মিলিয়ে হাসলেন ছোট্ট 3 পুত্র। কিন্তু বড় পুত্রের মুখে অমাবস্যার মতো অন্ধকার নেমে আছে, ঠোঁটে নেই এক চিলতে হাসি। আজমল আলী আর ফিরে তাকালেন না হেলাল সাহেবের দিকে। রাগ করলে করুক গে, তিনি তার জেদ নিয়ে অটুট। বাবা ভাইয়ের এই নীরব স্নায়ু যুদ্ধ পরিবারের সবাই চুপচাপ দেখল, কেউ টু শব্দ করল না। আজমল আলী যা সিদ্ধান্ত নিয়েছেন আজ পর্যন্ত তার কোনো খারাপ দিক বের হয়নি, তাই এবারও চোখ বন্ধ করে সবাই আজমল আলীর উপর বিশ্বাস রাখছেন। সবার মধ্যে বেঁকে বসেছে হেলাল সাহেব।
বাবার এই সিদ্ধান্ত তিনি মেনে নিতে পারছে না। পরিবারের ভিতরে বিয়ে তিনি কোনো কালে চাননি, আর তার বাবাই ভাইয়ের মেয়ের সাথে তার ছেলে দুটোর বিয়ে দিয়ে দিলেন। নিজের অভিমান চেপে উঠে দাঁড়ালেন। এতক্ষণ অনেক কষ্ট করে এখানে বসেছিলেন, আর পারবেন না তিনি। অসার পা বাড়ালেন নিজ রুমের দিকে। পিছনে রেখে গেলেন বিষণ্ণ হয়ে বসে থাকা আজমল আলীকে। জোর করে বিয়ে দিয়ে এবার আজমল আলী নিজে একটু দ্বিধায় ভুগছেন। পিঠে মেয়েলি হাতের স্পর্শ পেতে আজমল আলী পিছু ফিরলেন। নাজমিন বেগম ও লিপি বেগম হাসি মুখে তাকিয়ে আছেন তার দিকে। দুজন পিঠে হাত বুলিয়ে দিয়ে নিচু গলায় বললেন, আব্বা সব ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। মাগরিবের আজান দিতে সবাই যে যার রুমে ফিরে গেল। ড্রয়িং রুমে একা বসে রইলেন নাসির সাহেব, নুসরাত ও ইসরাত। বাইরে তখনও ঝুমঝুম শব্দ তুলে বৃষ্টি পড়ছে। মোমবাতি দুটো সেন্টার টেবিলে রাখা। বিদ্যুৎ সংযোগহীন হয়েছে অনেকক্ষণ। হেলাল সাহেবের রুম থেকে আসছে একাধিক আল্লাহ আকবার বলার ধ্বনি। মনোযোগ ফিরিয়ে এনে নাসির সাহেব সামনের সোফায় তাকাতে দেখলেন নুসরাত এক পা সোফার হাতলে রেখেছে, আরেক পা তুলে রেখেছে সোফার উপরে ফোমের উপর। আরাম করে শুয়ে কান খুঁজাচ্ছে। ইসরাত ওনার পাশে বসে মৃদু স্বরে অজিফা পড়ছে। নাসির সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। খুশি মনে হাঁক ছুড়লেন নাজিম বেগমের উদ্দেশ্যে। ও নাজমিন, এই বৃষ্টির দিনে গরম গরম কোনো কিছু তৈরি করো। রান্নাঘর থেকে নাজমিন বেগম প্রতি উত্তর করলেন হালকা গলায়। অপেক্ষা করুন। এরপর আর কোনো হাঁক আসলো না নাসির সাহেবের কাছ থেকে। নাজমিন বেগম দীর্ঘশ্বাস ফেলে ডাল পিষতে শুরু করলেন পাটার মধ্যে। ঝর্ণা মাংস ছোট ছোট করে কেটে রাখলেন একটা বাটিতে। রান্নাঘরে 4 জন রমণী থাকা সত্ত্বেও আজ কোনো একটু শব্দ নেই। এত নিস্তব্ধতা রুহিণী মেনে নিতে পারলেন না। নিজে আগ বাড়িয়ে যাদের সাথে কথা তুললেন। বিয়ে বিষয়ক জিজ্ঞাসু গলায় লিপি বেগমকে বললেন। বড়াপা, লিপি বেগম মশলা তৈরি করছিলেন। রুহিণী ডাকে কেঁপে উঠলেন। হক চুকিয়ে গিয়ে বললেন। এবার রুহিণী গলা খাদে নামিয়ে নিলেন। নম্রতা বজায় রেখে জিজ্ঞেস করলেন, বড়াপা, বড় ভাইয়া বিয়েতে মত দিলেন না কেন? লিপি বেগমের হাত থেমে গেল। উদাস দৃষ্টিতে জায়ের দিকে তাকিয়ে বলেন, পরিবারে নাকি ভাঙন ধরবে এতে। ভাঙন ধরার হলে তো এমনি ধরতো এতদিনে, তাই না রে মেজো? নাজমিনের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে লিপি বেগম তাকিয়ে রইলেন চুপচাপ। লিপি বেগমের প্রশ্নের উত্তর ঝটপট দিলেন নাজমিন বেগম। জি আপা। রোহিণী কিছু বুঝলেন না। সব তার মাথার দুহাত উপর দিয়ে গেল। জনা বেগম কাটা মাংস হাতে নিয়ে কপালে রাখলেন। রোহিণী বেগমকে বকা দিয়ে বললেন, বোকাটা এখনো বুঝিনি, বড়পা বুঝিয়ে বলো। লিপি বেগম মাটির উনুনে পাতিল বসিয়ে হাসলেন। জনা বেগমকে হালকা ধমক দিয়ে বললেন, তুই ওকে ধমকাচ্ছিস কেন রে সেজো? দাঁড়া, আমি তোকে খুলে বলছি সবকিছু। রোহিণী বেগম ঝর্ণা বেগমের ধমক খেয়ে মুখ চুপসে গিয়েছিল। যখন লিপি বেগম ঝর্ণা বেগমকে ধমকে তাকে বুঝিয়ে বলার কথা বললেন, তখন আবার ঠোঁটে এসে ভর করল হাসি। ঝর্ণা বেগম আর নাজমিন বেগম সবটা খেয়াল করে হালকা হাসলেন। লিপি বেগম এবার বলতে শুরু করলেন, গতকাল রাতে পাঠাগারে গোপন বৈঠক বসেছিল না, বাড়ির পুরুষদের নিয়ে। সেখানে আব্বা জাইন ইসরাতের বিয়ের কথা তোলেন। শুধু কি যায়নি সাথে? হুম। তাহলে নুসরাত আর আরুষ কোথা থেকে অ্যাড হলো এখানে? রোহিণীর গলা থেকে বিস্ময় ঝরে পড়ছে। গোল গোল চোখে চেয়ে আছেন বড় জায়ের দিকে। তার এরকম বিস্ময় নিয়ে প্রশ্ন আর গোল গোল চাহনি দেখে বড় জায়েরা উচ্চ শব্দে হেসে উঠলেন। ঝর্ণা বেগম পারেন তো এখানে গড়াগড়ি খেয়ে হাসতেন। রোহিণী গাল ফোলালেন। 2 বছরের বাচ্চার মা হয়েও এখনো 18-এর সেই কিশোরীদের মতো গাল ফোলান তিনি। আর এক দফা জায়েরা তাকে নিয়ে হেসে গড়াগড়ি খেল। এবার বেজায় চটে গেলেন রোহিণী 3 জায়ের উপর। রাগী গলায় বললেন, আপা, তোমরা জোট বেঁধে আমাকে নিয়ে হাসছো। একদিন আমারও দিন আসবে, সেদিন তোমাদের নিয়ে আমিও হাসবো। লিপি বেগম মিছিমিছি চোখ বড় করে 2 জায়ের দিকে তাকালেন। রোহিণীকে সান্ত্বনা দিয়ে বললেন, এই নাসমিন, ঝর্ণা হাসছিল কেন ওকে নিয়ে? দুটোকে ধরে লাগাবো না? ঝর্ণা বেগম আর নাজমিন বেগম এতক্ষণ পেট চেপে রাখা হাসি ফুস করে ছেড়ে দিলেন। 2 জায়ের হাসি দেখে লিপি বেগমও হেসে দিলেন। তারপর রোহিণী উচ্চ শব্দে হেসে দিলেন।
চার রমণী কোনো কারণ ছাড়া নিজেদের দিকে তাকিয়ে পরপর হাসলেন। চোখের কোণে পানি জমা হওয়ায় লিপি বেগম চোখ মুছে নিলেন হাতের তালু দিয়ে। হাসি কোনো রকম চেপে বললেন, আর হাসাবি না আমায়, খবরদার। লিপি বেগমের চোখ রাঙ্গানি দেখে নাজমিন বেগম হুহা করে হেসে উঠলেন। চোখ হাঁটুতে চেপে ধরে বললেন, আপা কিছুক্ষণ আমরা কেউ কারোর দিকে তাকাবো না, তাহলে হাসি একটু হলেও কমবে। হাসির চোটে নাজমিন বেগমের কথাগুলো এবড়ো থেবড়ো হয়ে আসলো। সবাই মেনে নিলেন। তারপর যে যার কাজ গুছাতে লাগলেন। চারজনে একজা কারোর দিকে ফিরে তাকালেন না কিছুক্ষণ। লিপি বেগম পাতিলে তেল দিয়ে ডালের ভরা বাঁচতে বাঁচতে রুহিনের উদ্দেশ্যে বললেন, শুন ছোট, তো আব্বা শুধু দুজনের বিয়ের কথা তুললেন, কিন্তু উনি বেঁকে বসলেন। মেজ ভাই আব্বার কথা শেষ করার আগে খুশিতে হৈ হৈ করে উঠলেন। মেজ ভাইয়ের খুশির কারণ তো তুই বুঝতে পারছিস। তার মেয়ে তার কাছে থাকবে, এটাই বড় ব্যাপার। ইসরাতের জন্মের পরই মেজ ভাই বলেছিলেন মেয়ের বিয়ে দিবেন না তিনি। আর এই প্রস্তাব পাওয়ার পর হাতে জিলাপি পাওয়ার মতো খুশি হয়েছিলেন। আমার উনাকে বেঁকে বসতে দেখে আব্বা কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইলেন। জিজ্ঞেস করলেন কেন বেঁকে বসেছিল। জুৎসয় কোনো কারণ দেখাতে পারলেন না। তোরা তো জানিস আব্বা কিরকম লোক। ওনার কাছ থেকে যুক্তিসঙ্গত উত্তর না পেয়ে তেরা গলায় পড়লেন। তুমি কোনো জুৎসই উত্তর দিতে পারলে না হেলাল। তাই তোমার এই বেঁকে বসার জন্য শাস্তি হিসাবে ছোট ছেলের সাথে নাসিরের ছোট মেয়ের বিয়ে নির্ধারিত করা হলো। রোহিণী মুখে এক হাত চাপলেন। বিস্ময়ে তার অক্ষি কোটর থেকে অক্ষি গোলক বের হয়ে আসছে। মৃদু চেঁচিয়ে জিজ্ঞেস করলেন, আপা, বড় ভাইয়া তো এইসব তোমাকে জানায়নি, তাহলে তুমি এটা জানলে কিভাবে? এবার চোর ধরার মতো তিনজা মুখ লুকিয়ে ফেলেন ওন্নার আড়ালে। রোহিণী সন্ধিয়ে নজরে তাকাতেই তিনজন একসাথে বোকা হেসে নাজমিন বেগমকে বললেন, গোপন বৈঠকের কথা শুনে আমি আর আপা আর ঝর্ণা তিনজন মিলে কান পেতেছি দরজার উপাসে। তাদের গলা তো বাস খায়, ধীরে কথা বললেও জোরে বের হয়, তাই শুনতে কোনো অসুবিধা হয়নি। রোহিণী ব্যাঙের মতো হাঁ করে ফেলেন। দুঃখী চোখে জায়েদের দিকে তাকাতে দেখলেন তারা কাচুমাচু করছে। কাঁদো কাঁদো গলাই বললেন, তোমরা একা একা কান পাততে গেলে আর আমাকে সাথে নিলে না? ঝর্ণা বেগম সতর্ক চোখে বাহিরের দিকে একবার তাকালো। রোহিণীকে শাসিয়ে বললেন, ধীরে কথা বলো ছোট, শুনতে পাবে ভাইয়ারা। আর তোকে আমরা নিয়ে যেতাম কান পাততে। ওখানে গিয়ে যদি আহান কান্না করে সেটা ভেবে আপারা আমি নিয়ে যাইনি। বাড়ির কর্ত্রীরা ফিসফিস শব্দ করে আরো অনেক কথা বলল বাড়ির কর্তাদের নিয়ে, যা বাড়ির কর্তাদের অগোচরে রয়ে গেল। লাঠি ভর দিয়ে রুমের ভিতর পায়চারি করছেন মেহরুন নেসা। এদিক থেকে ওদিক। আজমল আলী বাথরুমে গিয়েছেন। হাঁটতে হাঁটতে বারবার চোখ ফিরিয়ে তাকালেন বাথরুমের দরজার দিকে। কাঙ্ক্ষিত ব্যক্তি তখনও বাথরুমে। এবার বিরক্ত হয়ে মেহরুন নেসা দুর্বল পা ফেলে এগিয়ে গেলেন দরজার সামনে। হালকা হাতে থাপ্পড় দিতে যাবেন দরজায়, তখনই ধরম করে অসমে দরজা খুলে গেল। আজমল আলী দরজা খুলে ভুরু কুচকে স্ত্রীর পানে তাকিয়ে রইলেন। মেহরুন নেসাও একই ভঙ্গিতে ভুরু বাঁকিয়ে স্বামীর দিকে তাকিয়ে রইলেন। রাগী স্বরে আজমল আলীকে জিজ্ঞেস করলেন, আপনি ওকে বিয়ে দিয়েছেন কেন? হেলাল যখন রাজি হইল নয়, তখন জোর করবার কি দরকার আসছিল? আমারে কি সব খুইলা কইবান আপনি? আজমল আলী স্ত্রীর জিজ্ঞাসা দৃষ্টি অবজ্ঞা করে পাশ কাটিয়ে চলে গেলেন। আরাম করে গিয়ে সোফায় বসলেন। হাতের লাঠি আর মোমবাতি এক পাশে রেখে স্ত্রীকে হাতের ইশারায় কাছে ডাকলেন। মেরুন্নেসা কপালে বিরক্তির ভাঁজ ফেলে এগিয়ে গেলেন স্বামীর দিকে। রাগী চোখে স্বামীর দিকে তাকিয়ে পাশ ঘেঁষে বসলেন। আজমল আলী মোটা গম্ভীর গলায় এবার স্ত্রীর উদ্দেশ্যে বলতে শুরু করলেন, শোনো, তোমার বড় ছেলের প্রবাসের ফেরার আর কতদিন? মেরুন্নেসা ভুরু বাঁকিয়ে নিলেন। জিজ্ঞেস করতে যাবেন বিয়ের সাথে প্রবাসে যাওয়ার কি সম্পর্ক, তার আগেই বুঝে গেলেন আজমল আলী স্ত্রীর মনের কথা। আদেশ সহকারে বললেন, আগে বলো দিন কত, তারপর তোমার সব প্রশ্নের উত্তর পাবে মায়া। মেহরুন্নেসা এবার খানিকটা দমে গেলেন। হাতের আঙ্গুল চেপে দিন গুনতে লাগলেন। গণনা শেষে মৃদু গলায় আওড়ালেন, এই তো সামনের সোমবারের পরের সোমবার, মাইনে 9 দিন পর। কিন্তু এটার সাথে বিয়ার কি সম্পর্ক? আমি বুঝলাম না। আজমল স্ত্রীর কাঁধ চেপে ধরলেন। স্ত্রীকে জিজ্ঞেস করলেন,
আমাকে বিশ্বাস করো তুমি? মেহরুন্নেসা মাথা উপর নিচে নাড়লেন। আজমল আলী মোলায়েম কণ্ঠে বললেন, তোমার ছেলে এবার প্রবাসে গেলে আর ফিরে আসতো না। মেহরুন্নেসা ভ্রু কুঞ্চিত করে ফেলেন। দ্বিধা নিয়ে স্বামীকে জিজ্ঞেস করলেন, আপনি জানেন না কিভাবে? শুক্রবার রাতে আমি যখন পাঠাগারে ছিলাম তখন জানতে পেরেছি। মেহরুন্নেসা আরো কিছু প্রশ্ন করতে যাবেন, আজমল আলী থামিয়ে দিলেন। তর্জনী আঙ্গুল তুলে ঠোঁটের উপর রেখে দেখালেন চুপ। মেহরুন্নেসা স্বামীর কাছ থেকে আদেশ পেয়ে আর কথা বাড়ালেন না, চুপ মেরে বসে রইলেন। তোমার ছেলে এবার প্রবাসে গেলে আর ফিরে আসতো না। তার 2টা সন্তান, তার কাছে কিসের টান দেশে আসবে সে? হয়তো আমি আর তুমি মারা গেলে আসতো হেলাল। আশাতে কি আমি তুমি ওকে দেখতে পেতাম না তো? তাই আমি হেলালের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তার ছেলেদের নাসিরের মেয়েদের সাথে বিবাহ নামক বন্ধনে বেঁধে দিয়েছি। এতে করে হেলাল দেশে আসতে না চাইলে তার ছেলেরা বউয়ের টানে দেশে আসলে তাকেও আসতে হবে। আর এতে করে পারিবারিক সম্পর্কেও চিড় ধরবে না। ভাইয়েরা মিলমিশ করে বেঁচে থাকবে। মেহরুন্নেসা এবার পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন, কিছুটা চিন্তিত গলায় বললেন, কিন্তু জাইন আরো বড় হইবার সাথে যদি ওকে নতুন কাউরে পছন্দ হয়, তাহলে তখন কি হইব? মেহরুন্নেসার প্রশ্নে মৃদু শব্দে হেসে উঠলেন আজমল আলী। স্ত্রীর পিঠে হাত বুলিয়ে বললেন, জাইন এরকম কিছু করবে না। ছেলেটা এই বয়সে যথেষ্ট ম্যাচিওর। ছোটটা করলেও করতে পারে। আচ্ছা, এসব নিয়ে এখন ভেবে কি হবে? যখন হবে তখন ভেবে দেখা যাবে। সারাদিন অনেক ধকল গিয়েছে, এবার একটু শান্ত হয়ে শুয়ে আরাম করো। মেহরুন্নেসা মাথা নাড়ালেন। স্বামীর পাশ ঘেঁষে গিয়ে শুয়ে পড়লেন বিছানার একপাশে চিন্তামুক্ত হয়ে। কিন্তু আজমল আলী সত্যি কি চিন্তামুক্ত হতে পারলেন? মোমবাতি জ্বালানো কক্ষে নিশাচর প্রাণীর মতো উপরে সিলিং ফ্যানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। সম্পর্ক স্থায়ী থাকার জন্য যে বিয়ে দিয়েছিলেন, সে বিয়ের জন্য পারিবারিক দৃঢ় সম্পর্কটা ধীরে ধীরে কি ভেঙে যাবে, নাকি সময়ের সাথে সেটি আবারও মজবুত হবে? তার সময় এবং তকদির বলে দিবে। ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তকদিরের উপর সবকিছু ছেড়ে দিয়ে নিশ্চিন্তে চোখ বুজলেন আজমল আলী। যে সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য বাবার সাথে দ্বন্দ্বে নেমেছিলেন, সেই সম্পর্ক তিনি নিজ হাতে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিলেন। বন্দুকের ভেতর থেকে হওয়া গুলি মানুষের শরীরে আঘাত করলে সেটি সময়ের সাথে চামড়ার আস্তরণে ঢাকা পড়ে, কিন্তু মানুষের মুখ থেকে বের হওয়া কথার বলি তা মনে আঘাত করলে কখনো চামড়ার আস্তরণে ঢাকা পড়ে না। হেলাল সাহেবের কিছুক্ষণ আগের কথা শুনে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন নাসির সাহেব। নাসির সাহেবের এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকা মেনে নিতে পারলেন না হেলাল সাহেব। রাগী গলায় চোখ মুখ অন্ধকার করে বললেন, আজ এক্ষুনি এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বের হ। তুই কি বুঝতে পারছিস না আমার কথা নাসির? তোকে বারংবার এই কথা বলতে হচ্ছে কেন? ইসরাত দাঁড়িয়েছিল নাসির সাহেবের পাশে। বাবাকে স্থির হয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে বুক ধড়ফড় করে উঠল ছোট্ট মেয়েটার। কাদো কাদো চোখে বাবার দিকে তাকিয়ে হাত চেপে ধরল নাসির সাহেবের বড় হাতখানা। নাসির সাহেব ইসরাতের স্পর্শে কেঁপে উঠলেন। এতক্ষণ ধরে ধ্যান জ্ঞান হারিয়ে তিনি দাঁড়িয়ে রয়েছিলেন ভাইয়ের সামনে। অবিশ্বাস্য চোখে ভাইয়ের দিকে তাকিয়ে রইলেন নিষ্পলক। যে ভাইয়ের সাথে বড় হওয়া, যার হাত ধরে হাঁটতে যেতেন, যে উঠতে বলে উঠতেন, বসতে বলে বসতেন, সেই ভাই আজ তাকে আদেশ দিচ্ছে বাড়ি থেকে বের হওয়ার জন্য। পুরুষেরা কাঁদে না, কিন্তু সেদিন ইসরাত দেখেছিল তাদের বাবার জলে চিকচিক হয়ে যাওয়া চোখ। কান্না আটকানোর বৃথা চেষ্টা। আজমল আলী আর মেহরুন্নেসা এসবের কোনো কিছুই জানতেন না। তারা রাতের খাবার খেয়ে শোয়ার পরপরই এই ঘটনা। হেলাল সাহেবকে দমাতে এগিয়ে আসলেন সোহেদ সাহেব আর সোহেব সাহেব। সোহেব সাহেব অবাক কণ্ঠে জিজ্ঞাসা করলেন, বড় ভাই, আপনি কি বলছেন? এত রাতে মেজো ভাই বাচ্চাদের নিয়ে কোথায় যাবেন? আপনি রুমে গিয়ে শুয়ে পড়ুন, ঠান্ডা মাথায় চিন্তা করুন। এখানে তো ভাইদের কোনো দোষ নেই। আব্বার কথাই তো এই বিয়ে। তাহলে আব্বাকে গিয়ে আপনি প্রশ্ন করুন। মেজো ভাই তো শুধু নিরপেক্ষ ছিলেন না, তিনি আব্বাকে উস্কিয়েছেন, না তিনি বলেছেন বিয়ে দেওয়ার কথা। আব্বা ভালো বুঝছেন, তাই তো এই বিয়ে দিয়েছেন। সেখানে আপনি মেজো ভাইকে অপমান করে বাড়ি থেকে বের করে দিতে পারবেন না, কারণ এই বাড়িতে যতটুকু আপনার টাকা আছে ততটুকু আব্বারও আছে। আপনি বড় হয়ে না বুঝলে কিভাবে হবে বলুন বড় ভাই?
শোয়েব সাহেবের এত কথা একটু শব্দ করলেন না হেলাল সাহেব। নিজের জায়গায় স্থির রইলেন। সৈয়দ কিছু বলতে যাবেন, হেলাল সাহেব থামিয়ে দিলেন। চোখ ছোট ছোট করে পুরুষালী গলায় পুরো গলায় আওড়ালেন। আমি তোদের বড়, না তোমরা আমার বড়? আমার এই সিদ্ধান্তে কারোর সমস্যা থাকলে সেও বাড়ি থেকে নাসিরের সাথে বের হয়ে যেতে পারো। সৈয়দ তোয়াক্কা করলেন না, রাগী গলায় মেজ ভাইয়ের হয়ে বলে দিলেন। আপনি ভুল করেছেন বড় ভাই। সম্পর্ক রক্ষা করতে গিয়ে তা আরও ভেঙে দিচ্ছেন। আপনি যদি বড় হয়ে না বোঝেন তাহলে আপনাকে বোঝানোর সাধ্য আমার নেই। নাসির সাহেব নিজের অস্থিরতা লুকিয়ে নিলেন, দীর্ঘশ্বাস ফেলে বললেন। আপনার যখন এই ইচ্ছা তাহলে তাই হবে। আগামীকাল আমি আমার স্ত্রী সন্তান নিয়ে চলে যাব। আজকে ঝড়ঝাপটা রাতটুকু আপনার বাসায় থাকতে দিন। এই আর্জি আপনার কাছে, আজকের জন্য এই বাড়ির ছাদ কেড়ে নেবেন না দয়া করে। নাসির সাহেবের কথা শেষ হওয়ার আগে কটকট পায়ে চলে গেলেন হেলাল সাহেব। বাইরে নিলিপ্ততা মনে ভীষণ আঘাত হানল নাসির সাহেবের। ড্রয়িং রুমে বসে থেকে নিজের মনে শপথ নিলেন, এ জীবনে বেঁচে থাকতে এবারই সদর দরজার ভিতর পা মারাবেন না কোনোদিন। আল্লাহ যেন তার এই শপথ চিরকাল স্থায়ী রাখার তৌফিক দান করেন। রান্নাঘরে ফুপিয়ে কান্না করছেন নাজমিন বেগম। পাশে মুখ কালো করে দাঁড়িয়ে আছেন লিপি বেগম। পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বললেন, কাঁদিস না মেজো, আমি কথা বলবো ওনার সাথে। ওনার এরকম সিদ্ধান্ত নেওয়ার মানেটা কি এখন আমি বুঝতে পারছি না। লোকটা পাগল হয়ে গিয়েছে। লিপি বেগমের কথা শেষ হতে নিরেট গলায় রান্নাঘরের বাহির থেকে নাসির সাহেব বললেন, আপনার কথা বলতে হবে না ভাবি। বড় ভাইয়ের সিদ্ধান্ত আমি কখনো ফেলে দেইনি, এবারও ফেলবো না। নাজমিন যাও, গিয়ে কাপড় গুছিয়ে নাও। এ বাড়িতে যেন আমাদের কারোর একটা সুতোও না থাকে। নাজমিন বেগম এবার জোরালো শব্দে কেঁদে উঠলেন, সাথে কেঁদে উঠলেন ঝর্ণা ও রুহিণী। লিপি বেগম মুখ শক্ত করে বললেন, উনি বললেন বলেই তুমি চলে যাবে মেজো ভাই? এখানে ওনার যতটুকু ভাগ আছে ততটুকু তোমারও ভাগ আছে। নাজির সাহেব অনীহা নিয়ে চলে গেলেন। পরবর্তী কথা শোনার প্রয়োজন বোধ করলেন না। লিপি বেগম মাথায় হাত দিয়ে বসে গেলেন, দেওয়ালে পিঠ ঘেঁষে মৃদু গলায় আওড়ালেন, বড় মিয়া তো বড় মিয়া, মেজো মিয়া সুবাহান আল্লাহ। একজনের তুলনায় আরেকজনের রাগ জেদ বেশি। চারদিকে ঝিঝি পোকা ঝিঝির ডাক। বৃষ্টির তোড়ে গাছের ঢাল মটমট করে ভাঙা শব্দ হচ্ছে, সেই সাথে উচ্চ শব্দে বজ্রপাত। কাছে কোথাও বাস পড়েছে, সেই শব্দে পুরো সৈয়দ বাড়ির ইট পাথর কেঁপে উঠল। জাইনা একবার বন্ধ জানালার দিকে চিন্তিত চোখে তাকিয়ে খালি হাতে হাঁটতে হাঁটতে কিছুটা চুপি চুপি ইসরাতের রুমে আসলো নাজমিন বেগমের খোঁজে। সেখানে ইসরাতের মাথার পাশ ঘেয়ে চোখ বুজে বসেছিলেন নাজমিন বেগম। বিছানার হেডবোর্ডে মাথা লাগিয়ে একপাশে কাত হয়ে শুয়েছিলেন তিনি। ফিসফিস কণ্ঠে কারো গলার আওয়াজ শুনে ঘুম থেকে ধরফর করে উঠে বসলেন। চোখের পাতা ঝাপটে নরম চোখে চারিদিকে তাকিয়ে খোঁজ করতে লাগলেন ডেকে ওঠা মানুষটাকে। শেষ হয়ে যাওয়া মোমবাতির শেষ আলোয় নাজমিন বেগম দেখতে পেলেন কিশোর বয়সে পদার্পণ করা এক বুঝদার কিশোর দাঁড়িয়ে আছে একপাশে কাচুমাচু ভঙ্গিতে। জাইনকে একপাশে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হাত বাড়িয়ে টেনে নিয়ে এসে বসালেন নিজের পাশে। কোনো প্রশ্ন করলেন না, ঠিক সময়ের অপেক্ষা করলেন। যখন ঠিক সময় আসবে তখন জাইন নিজেই কথা শুরু করবে। আর সেই ঠিক সময়ের অপেক্ষায় নাজমিন বেগম নিলিপ্ত হয়ে বসে রইলেন জাইনের দিকে তাকিয়ে। টিকটিক করে সময় গড়ালো। ভারী শব্দে মোটা দেওয়াল ঘড়িটি বেজে উঠল। নাজমিন বেগম শেষ হয়ে যাওয়া মোমবাতির শেষের অংশ চেপে ধরে ঘড়ির দিকে তুলে ধরলেন সময় দেখার জন্য। ঘড়ির মিনিটের কাঁটা 4:30 আটকে। মোমবাতি নামিয়ে নিয়ে রাখলেন টেবিলের উপর। আবারও নীরবতা নেমে আসলো তাদের দুজনের মধ্যে। দূরের মসজিদ থেকে ধীরে ধীরে ফজরের আজান আসতে শুরু করেছে। নাজমিন বেগমের মধ্যে এবার কিছুটা উদ্দীপনা দেখা গেল। এতক্ষণ চুপ করে বসা নাজমিন বেগম ছটফট করতে লাগলেন। জাইন চুপচাপ নাজমিন বেগমের উদ্দীপনা ছটফট করা লক্ষ্য করলো। মসজিদের ফজরের আজান হতেই জাইন নিজের মুখ খুলল। মেজমা, মেজো বাবা কি ইসরাতের নতুন করে বিয়ে দিয়ে দিবে? কিশোরে এত উদ্দীপনা নিয়ে প্রশ্ন শুনে হাসলেন নাজমিন বেগম। গুছিয়ে রাখা চুলগুলো মাথায় হাত বুলিয়ে দিয়ে এলোমেলো করে দিলেন। জাইন নাজমিন বেগমের হাত নিজের মাথায়
এক হাত দিয়ে চেপে রেখে রইলেন নাজমিন বেগমের দিকে। নিজের প্রশ্নের উত্তর পাওয়ার আশায় নাজমিন বেগম মোলায়েম কণ্ঠে বললেন, চিন্তা করো না, সব ঠিক হবে। তোমার আমানত আল্লাহ নিজে তোমার কাছে পৌঁছে দিবেন ঠিক সময়। শুধু পড়াশোনায় মনোযোগ হও, অনেক বড় হও, যাতে যেদিন তুমি আমার মেয়েকে নিতে আসবে সেদিন আমি নির্বিঘ্নে তোমার কাছে আমার মেয়ে সঁপে দিতে পারি। বড় ভাইকে নিয়ে আবার দেশে আসবে, সব কিছু ঠিক করবে তুমি। তোমার কাঁধেই এই বাড়ির দায়িত্ব আমি তুলে দিলাম। আমার মান, আমার গুরুর, আমার ভরসা তুমি ভাঙবে না। আমি জানি জাইন এমন হয়ে তৈরি হয়ে আসবে যাতে তোমার মেজো বাবা চাইলেও তোমাকে রিফিউজ না করতে পারে। মানুষ যাতে পদে পদে তোমার আচরণে মুগ্ধ হয়, আমিও নিজে যেন তার একজন হই। এখন যেমন আছো তার তুলনায় আরো বেশি বুঝতার হও। নাজমিন বেগম মাথায় হাত বুলিয়ে দিলেন জাইনের। জাইন ছলো ছলো চোখে নাজমিন বেগমের দিকে তাকিয়ে দুহাতে জড়িয়ে ধরল, ভাঙ্গা ভাঙ্গা গলায় আওড়ালো, আপনাকে অনেক মিস করব। আমাকে নাকি ইশরাতকে? জাইন লজ্জা পেয়ে মুখ গুজল নাজমিন বেগমের বুকে। নাজমিন বেগম সস্নেহে পিঠে হাত বুলিয়ে দিলেন ছেলেটার। নতুন ভরে ঝাপসা আলোয় দেখতে পেলেন তাদের চলে যাওয়া দুঃখে কিশোর এক ছেলের ফুপিয়ে কান্না। দীর্ঘশ্বাস ফেলে এক হাতে পিঠে ও অন্য হাতে চুলে হাত বুলিয়ে দিলেন। ফিসফিস করে জাইনের উদ্দেশ্যে বললেন, তুমি নতুনভাবে এসো আমাদের জীবনে। আমি ইশরাতকে তোমার অপেক্ষার শেষ বিকেলের সূর্যের শেষ আলোয় জানালার কাছে দাঁড় করিয়ে রাখবো। আমাদের এই অপেক্ষা যেন দীর্ঘ না হয় জাইন। তুমি এসো, তাড়াতাড়ি চলে এসো। জাইন ঘুমে বুঝে আসা চোখ কোনো রকম খুলে রেখে আওড়ালো, আমি আপনাদের দীর্ঘ অপেক্ষা করাবো না মেজমা, খুব তাড়াতাড়ি আসবো। আপনাদের ফিরিয়ে নিয়ে আসবো এই বাড়িতে, সব ঠিক করে দেবো আমি। বাবার এই মিথ্যে অহংকার অহমিকা একদিন ঠিকই ভাঙবে। তিনি নিজে লজ্জিত হবেন নিজের এই দোষে। লিপি বেগম মুখ বেজার করে বসে আছেন হেলাল সাহেবের পাশে। হেলাল সাহেব স্ত্রীর দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিলেন সামনের দিকে। কপালে গাঢ় ভাঁজ ফেলে চেয়ে রইলেন বাহিরের দিকে। ঝড়ের গতিতে গাছপালা হেলছে দুলছে এদিক সেদিক। সামনের দিকে তাকিয়ে থাকতে থাকতে অনুভূত হলো পিঠে মোলায়েম নারী হাতের স্পর্শ। ঘাড় ঘুরিয়ে পিছন ফিরে তাকলেন। লিপি বেগম মুখ দিয়ে আকার শব্দ বের করতে হেলাল সাহেব ঠোঁটে তর্জনী আঙ্গুল রেখে চুপ দেখালেন। স্বামীর কাছ থেকে কথা বলার অনুমতি না পেয়ে মাথা ঝুঁকিয়ে বসে রইলেন লিপি বেগম। ধীরে ধীরে সারাদিনের ক্লান্তি নেমে আসছে শরীরে। বিয়ে বিষয়ে কোনো প্রশ্ন করতে চাইলেন না স্বামীকে, কিন্তু মুখ দিয়ে সেই বের হয়ে আসলো বিয়ে বিষয়ক প্রশ্ন। স্বামী পিঠে হাত বুলিয়ে মৃদু গলায় আওড়ালেন, আপনি বিয়েটা মেনে নিচ্ছেন না কেন? হেলাল সাহেব চোখ থেকে চিকন লেন্সের হাই পাওয়ারের চশমাটা খুলে রাখলেন পাশের মিনি টেবিলে। বালিশ বিছানার হেডবোর্ডের সাথে হেলান দিয়ে রেখে নিজেও আদর্শ হয়ে শুয়ে পড়লেন। চোখের ওপর ডান হাতের কবজি চেপে রেখে গম্ভীর স্বরে আদেশ করলেন, মোম নিভিয়ে দাও। অগত্যা লিপি বেগম নিভিয়ে দিলেন মোম। মোমের শিখা নিভে যেতে ধীরে ধীরে অন্ধকারে ডুবে গেল পুরো কক্ষ। হেলাল সাহেব এবার নিজ থেকে নিজের মনে কথাগুলো বলতে শুরু করলেন। আমার বন্ধু শাহেদ খানকে তুমি জানো। তার মেয়ের সাথে আমি জারিনের বিয়ে ঠিক করেছিলাম। এক প্রকার বলতে পারো ওয়াদাবদ্ধ হয়েছিলাম, কিন্তু মাঝখান থেকে আব্বা বললেন জাইনের সাথে বিয়ে দিবেন ইসরাতের। আমি প্রথমে বিরোধিতা করলেও ও পরে ভাবলাম আচ্ছা মেনে নেওয়া যায়, কারণ আমি ভেবেছিলাম বন্ধুর সাথে করা ওয়াদা রক্ষা করব আরশের আর ওর বিয়ের মাধ্যমে। তবে মাঝখান থেকে আবার আব্বা আমার না করতে রেগে গিয়ে আরশের সাথে বিয়ে ঠিক করে দিলেন। লিপি বেগম আলো নিভানো থাকায় হাঁপ ছেড়ে বাঁচলেন। কান পেতে যে বিকেলে সব শুনে নিয়েছেন তা আলগোছে চেপে গেলেন নিজের মাঝে। জিজ্ঞাসা করলেন, এবার আপনি কি করবেন? হেলাল সাহেব এবার রহস্যময়ী হাসি হাসলেন। অন্ধকারে স্ত্রীর দিকে স্থির চেয়ে বলতে লাগলেন, ওদের ডিভোর্স করিয়ে দিব। লিপি বেগম আটকে উঠলেন, মুখে এক হাত দিয়ে চেপে ধরে অবিশ্বাস্য গলায় সুধান, আপনি পাগল হয়েছেন? নিজের ওয়াদা রক্ষা করার জন্য বিয়ে ভেঙে দিবেন? আপনি না সন্ধ্যাবেলায় বলেছিলেন পরিবার ভেঙে যাবে? তাহলে এখন কি হবে? সম্পর্ক কি এভাবে জোড়া লাগবে? আপনার এরূপ কাজে তো সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এরকম অদ্ভুত চিন্তা আপনার মাথায় আসতে পারে আমি ভাবতেও পারিনি।
হেলাল সাহেব নিজের আত্ম অহমিকা বজায় রেখে বললেন, অবশ্যই আসতে পারে। আমি আমার কথা রাখতে যত নিচে নামা যায় নামবো, তবুও ডিভোর্স করব। লিপি বেগম দ্বিধা নিয়ে স্বামীর দিকে তাকিয়ে রইলেন। 17 বছরের এই সংসারে তিনি লোকটাকে বিন্দুমাত্র চিনতে পারেননি। এই মুহূর্তে গিয়ে তিনি উপলব্ধি করলেন, চিন্তিত গলায় বললেন, কিন্তু জায়ান তো ডিভোর্স দিবে না ইসরাতকে। আমি কি সেটা বলেছি তোমাকে? জাইন কেন দিতে যাবে ডিভোর্স? আরশ দিবে। ছেলেটা আমার একটা কথা ফেলে না, একেবারে আবদারও ফেলবে না। আপনি এরকম করছেন কেন? নুসরাতের কি হবে? ডিভোর্স দিলে তো মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে। হেলাল সাহেব বিরক্তির শ্বাস ফেললেন। স্ত্রীর কপালে 2 আঙ্গুল দিয়ে টোকা দিয়ে রাজভারী গলায় আওড়ালেন, এটা কোনো বিয়ে ছিল না, পুতুল পুতুল খেলার মতো একটা খেলা ভাবো। আর আরশকে আমি নিজের মতো করে গড়ব। এখন থেকে যাওয়ার পরপরই এসব স্মৃতি ওর মস্তিষ্কতে বের হয়ে দিব। তখন না হয় বিয়ে করে নেবে শাহিদের মেয়েকে। আর আমি তো আরশের জীবনে কখনো আসতে দেব না এই দেশে। আরশকে দেশে আসতে না দিলে নাসিরের মেয়ের সাথেও দেখা হবে না, আর এই বিয়েতে এমনিতেই ভেঙে যাবে। লিপি বেগম স্বামীর দিকে ঘিন্ন দৃষ্টি দিলেন। অন্ধকারে যা উপলব্ধি করতে পারলেন না হেলাল সাহেব। উল্টো পাশ ফিরে শুয়ে পড়লেন লিপি বেগম। স্বামী নামক পুরুষটার প্রতি বিতৃষ্ণায় তীব্রতর গতিতে বেড়ে যেতে লাগলো। নিজের বিতৃষ্ণা লুকিয়ে শুধু মৃদু গলায় স্বামীকে সাবধান করলেন, উপরে একজন আছেন। আজকের বিয়েকে আপনি যেখানে অস্বীকার করছেন, সেখানে স্বয়ং আল্লাহ তার দরবারে কবুল করেছেন। আর তার ইচ্ছে হয়েছে বলে এই বিয়ে হয়েছে। আপনি আমি কেউ নই যে এই বিয়ে ভেঙে দিব। এই ধরনের পাপে লিপ্ত হবেন না। আমি আপনাকে সাবধান করছি। আচ্ছা, আপনি একবার ভেবে দেখুন, আরশের বিয়ে করতে কোনো সমস্যা হবে না, কারণ পুরুষদের 4টা বিয়ের জায়েজ। কিন্তু মেয়েটার কি হবে? না পারবে বিয়ে করতে, না পারবে কাউকে নিজের সাথে জড়াতে, আর না পারবে আপনার ছেলের কাছ থেকে ডিভোর্স নিতে। আপনি নিজের অহমিকা বজায় রাখার জন্য কতটা নিচে নেমে গিয়েছেন তা আপনি কল্পনাও করতে পারবেন না। লিপি বেগমের এত কথার একটা উত্তর করলেন না হেলাল সাহেব। লিপি বেগমের ইচ্ছে হলো একদলা থুতু স্বামীর মুখে ছুঁড়ে ফেলার, কিন্তু সেই সাহস তার নেই। চুপচাপ একপাশ ফিরে মটকা মেরে শুয়ে রইলেন ফজরের আজানের আগ পর্যন্ত। একেবারে ফজরের নামাজ শেষ করে দুচোখ বুঝলেন তিনি। পাড়ি জমালেন নিদ্রার দেশে। সারারাত বৃষ্টির পর স্নিগ্ধ এক ভোরে শুরু হলো। পৃথিবী তখন ঠান্ডা বাতাসে তরতাজা। হাতের বাহুতে জোরালো ধাক্কায় চোখে হাত দিয়ে উঠে বসল নুসরাত। এক চোখ খুলে সামনে তাকিয়ে আবার বসে বসে ঝিমুতে লাগলো। আরুষ কিছুক্ষণ বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে নিজের খড়খড়ে হাতের ট্যাপ ট্যাপ করে গালে থাপ্পড় মারল নুসরাতের। গালে হাতের স্পর্শ যখন জোরালো হলো, তখন চোখ দুহাত দিয়ে ডোলে সামনে তাকালো ঝিমানো নিয়ে। মুখে হাত রেখে হাই তুলে আড়মোড়া ভাঙল ছোট্ট মেয়েটা। আরশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কপালে ভাঁজ পেল। সকাল সকাল আরশের মুখ দর্শন হতেই বিরক্তি দিতে কপালে মাঝ বরাবর ভাঁজ পড়ল। আপনা আপনি এক ভুরু উপরের দিকে উঠে গেল, ঠোঁট বেঁকে গেল এক পাশে। আরশ চুপচাপ শুধু লক্ষ্য করল নুসরাতের বিকৃতি ঘটা মুখ। আর ধৈর্য রাখতে পারল না, নিজের গাম্ভীর্য ধরে রেখে বড় মানুষদের মতো বলে, শুনলাম আজ তোরা চলে যাচ্ছিস। এই কথা বলতে নুসরাতের চোখ সামনে ভেসে উঠল বাবার জলে চিকচিক করা চোখ। সে ঘুম থেকে উঠেছিল নিস্তলে যাওয়ার জন্য। প্রতিমধ্যে হেলাল সাহেবের অপমানমূলক বাক্য শুনে সে পর্দার আড়ালে লুকিয়েছিল। তখন মেয়েটার কানে সব কথাই এসেছে। একবার উকি মেরেছিল রেলিং ধরে, তখন জলে চিকচিক করতে থাকা বাবার চোখ সে দেখেছে। বুকের ভেতর ধরফর করে কোথাও কিছু একটা ধূপ করে জ্বলে উঠল। চোখ মুখ কালো করে পা দিয়ে টাইলসের মধ্যে নখ দিয়ে খুঁচাতে লাগলো। আরশ এটাও লক্ষ্য করলো খুব নিপুণভাবে। নুসরাতের রাগ সামলানোর চেষ্টা তার কাছে অসাধারণ লাগলো। ভুরু চুলকে আরশ চুলগুলো ব্যাক ব্রাশ করলো, দুহাতে আড়াআড়ি বুকে বেঁধে ভাব নিয়ে দাঁড়িয়ে পড়ল, যা বলতে এসেছিলাম, তোর আর আমার তো গতকাল বিয়ে হয়েছে, আর আমাদের পরিচয়ও বেশি দিনের নয়। তোর সাথে আসলে কথা বলতে আমার ইন্টারেস্ট আসে না, বুঝছিস? যাই হোক,
তো তোকে কয়েকটা অ্যাডভাইস দিতে আসলাম, যেহেতু আমি তোর স্বামী। কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করবি, কারণ আমি যখন দেশে আসবো তখন যেন তোকে এরকম এসে পাই। নাম্বার 1 অ্যাডভাইস, স্লিম হবি। মোটা মেয়ে আমার পছন্দ না। আর এখন তুই যে মোটা, দেখলে ইচ্ছে করে ফুটবল খেলি তোকে বল বানিয়ে। রোগা হবি, বুঝতে পারছিস? অ্যাডভাইস নাম্বার 2, তোর এই গায়ের রংটা আসলে আমার পছন্দ না। সকালে দেখি তুই সাদা হয়ে যাস, দুপুরে দেখি লাল, গোসল করলে দেখি শ্যামলা, আর বিকেল হলে তুই কালো। গিরগিটির মতো রং পরিবর্তন করে তোর এই গায়ের বর্ণ। এখন তোর কাজ হলো ক্রিম মেখে কালো হবি, না হলে সাদা হবি, যে কোনো একটা হবি। অ্যাডভাইস নাম্বার 3, আমি দেশে আসি বা না আসি, মেসো বাবা যদি তোর বিয়ে দিতে চায় তুই বলবি আমি বিবাহিত মহিলা, আমার স্বামী আছে সে প্রবাসে। সে আসলেও আমার স্বামী, না আসলেও আমার স্বামী। তার অপেক্ষা করে এই জীবন আমি কাটাতে চাই। তবুও বিয়ে নামক দ্বিতীয় সম্পর্কে জড়াবো না। অ্যাডভাইস নাম্বার 4, আমার স্মৃতিগুলো ভুলবি না। যদি ভুলে যাস তাহলে দেয়ালের সাথে দুটো বাড়ি দিবি মাথায়, তাহলে আবার তোর স্মৃতি চলে আসবে। আর আমাদের বিয়ের ডেট মনে রাখবি। প্রতি বছর এই দিনে আমাকে একটা করে মেসেজ লিখবি। নাম্বার তো আছেই তোর কাছে। অ্যাডভাইস নাম্বার 5, ছেলে বন্ধু বানাবি না। আর এই ফোলা ফোলা গালগুলো যেন এরকম থাকে। তোর মুখের মধ্যে এই একটা জিনিস আমার পছন্দ, বুঝেছিস? চাইলে আরো একটু খেয়ে গাল ফোলাতে পারিস। অ্যাডভাইস নাম্বার 6, মেঝো বাবার কাছ থেকে যত টাকা নিবি তার একটা লিস্ট রাখবি, যাতে ভবিষ্যতে যখন আমি আয় করব তখন মেঝো বাবা সব টাকা তাকে ফিরিয়ে দিতে পারি। আর আমাকে একদম সাধারণ ভাবে নিবি না, বুঝেছিস? তোর সাথে একটা সিক্রেট শেয়ার করি। তুই তো এখন নিজের মানুষ। ওই দেশে না আমার একটা গার্লফ্রেন্ড আছে, নাম ফ্লোরা। মেয়েটা এত সুন্দর, এত সুন্দর, আর গালগুলো এত গোলাপি, কি বলবো তোকে। মেয়েটাকে দেখলে তুই দেখতে থাকবি, সামনে দেখলে মন চাইবে দু একটা চুমু টুমু খেয়ে ফেলতে। তাই বলে মনে করিস না আমি চুমু খেয়েছি। আমার মন চেয়েছিল, আমি নিজেকে বলেছি চুপ, অন্যের বইয়ের দিকে তাকাস তো চোখগুলো গেলে দেওয়া উচিত। ও আরেকটা কথা, মেয়েটাকে দেখলেই ইচ্ছে করে গাল টিপে দিতে। আরশের বকবক শুনে নুসরাত শব্দ করে শ্বাস পেল, দুহাত দিয়ে কান চেপে ধরে চোখ উল্টে একটা শব্দ করলো। গলা টিপে দিতে ইচ্ছে করে না? আরশ পকেটে হাত পুরে কান পেতে বলল, কি? আবার বল, ঠিক শুনতে পাইনি। কিছু না। আরশ নুসরাতের পাশ ঘেঁষে বসলো। সিঙ্গেল পেটে আরাম করে বসে গলা খাকারি দিয়ে নিচের গলা পরিষ্কার করে নিয়ে আওড়াই। আচ্ছা, ফ্লোরার কথা অন্য একদিন বলবো, আজ থাক। তোকে অ্যাডভাইস গুলো আগে দিয়ে দেই। অ্যাডভাইস নাম্বার 7, লম্বা বেশি হবি না। 5 ফুট 2-3 হলে চলবে, বা 4 ফুট 11 ইঞ্চি হলেও চলবে। আমার আবার লম্বা মেয়ে পছন্দ নয়, খাটো হবি। এখন তো খাটো, আমার পেটে এসে পড়িস। যখন আমাদের অনেক বছর পর দেখা হবে তখন যেন তুই আমার মুখোমুখি হলে আমার পেটে এসে পড়িস, আর আমি ঝুঁকে তোর দিকে তাকাতেই যেন বুঝে যাই ওটা তুই, কালিয়ানি মুশি, যেই কালীকে আমি দীর্ঘ কয়েক বছর আগে বিয়ে করেছি। অ্যাডভাইস নাম্বার 8, কিউট হবি না, আর ন্যাকা তো একদম হবি না। মানুষের সাথে পায়ের সাথে পা লাগিয়ে ঝগড়া করবি, মারামারি করিস, যদি পারিস তো কুপাকুপি শিখিস, ভবিষ্যতে কাজে লাগবে। ঝগড়াতে নিজের দোষ যদি থাকে তবুও মানবি না, বলবি হ্যাঁ আমার দোষ না, এটা আপনার দোষ। অ্যাডভাইস নাম্বার 9, ফ্ল্যাট জুতো পরবি, ওই যে কি বলে স্লিপার, ওইসব। মেকআপ করবি না, কাপড় পুরনো ছিঁড়া ফাটা পরবি, যাতে মানুষ দেখলে বলে তুই ওই বাড়ির কাজের বেটি। অ্যাডভাইস নাম্বার 10, লাফালাফি করবি বেশি করে, ওড়না পরবি, আমার দেয়া সব অ্যাডভাইস অক্ষরে অক্ষরে মানবি। আর বিশেষ করে দ্বিতীয় বিয়ে করবি না, এরকম কোনো প্রপোজাল আসলেই রিজেক্ট করবি। আমার অপেক্ষায় থাকবি, 20 বছর 30 বছর পর আমি না আসলেও আমার অপেক্ষায় রাস্তার দিকে তাকিয়ে থাকবি। তবুও দ্বিতীয় বিয়ে করবি না। আমার কানে যদি বিয়ে বিষয়ক কোনো কিছু আসে তাহলে ওখান থেকে বসে তোকে বটি দিয়ে কোপ মারবো, নয়তো বটি তোর মুখের উপর ছুঁড়ে মারবো, যাতে তোর মুখের নকশা বদলে গিয়ে বিয়ের শখ আজীবনের জন্য ঘুঁচে যায়। আমি কিন্তু নিজের অধিকারের বিষয়ে খুবই সেন্সিটিভ। যা আমার তা পিওর আমার থাকবে, অন্য কেউ এসে নজর দিবে না, আর তুইও অন্য কাউকে নজর দিবি না। সেকেন্ড হ্যান্ড জিনিস আমি ঘৃণা করি, আর সংসার জীবনে সেকেন্ড হ্যান্ড জিনিস নিয়ে সংসার করবো কি রকম হয়ে যায় না। তাই একদম বেশি বেশি উড়বি, ওখানে বসে ডানা কেটে ছাঁটাই করে দেবো, তারপর ভালো করে উড়বি আর গান গাইবি। নুসরাত বিরক্তি নিয়ে আরশের বক্তৃতা চুপচাপ গেল। অতপর আরশের জ্ঞান দেওয়া শেষ হওয়ার পর সে বলল, এবার আমি বলি। আরশ চুপ করে বসলো, মাথা নাড়িয়ে ইশারা করলো কথা বলার জন্য। নুসরাত দুহাত কোলের উপর রেখে আরশের দিকে এক পলক তাকিয়ে বলে, এত এত আপনার বিরক্তিকর বাধ্যবাধকতা আমি শুনলাম, এবার আমার কথা আপনি শুনুন। এই যে
আপনার চুলগুলো আমার মোটেও পছন্দ না। দেখলেই ইচ্ছে করে চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে। তার আগে আপনাকে আমার আগাগোড়া একদম পছন্দ না। তাই আপনার গরু মার্কা অ্যাডভাইস শুনতে আমার বইয়ে গেছে। আরুষ চোয়াল শক্ত করে চেয়ে রইল নুসরাতের দিকে। নুসরাত অধর এলিয়ে হেসে বিছানা থেকে নেমে যেতে নিবে আরুষ হাত চেপে ধরে দাঁড় করালো। দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, নুসরাত, একদম বেশি কথা বলবি না। যা বলেছি তা চুপচাপ শুনবি। আর ওড়াউড়ি তো একদম না। নো, নেভার। যেটা আমার সেটা আমার। তাতে কারোর ভাগ আমি পছন্দ করি। আর যদি এরকম কোনো কিছু শুনি তাহলে একদম জানে মেরে ফেলবো। গট ইট? নুসরাত হাত ছাড়িয়ে নিয়ে চোখ উল্টে নিল, মুখ বাঁকিয়ে ব্যঙ্গাত্মক গলায় আওড়ালো, যেটা আমার সেটা আমার। তাতে কারোর ভাগ আমি পছন্দ করি না। আর যদি এরকম কোনো কিছু শুনি তাহলে একদম জানে মেরে ফেলবো। গট ইট? কিছুক্ষণ আগের পরিষ্কার আকাশ এখনো কালো মেঘের আধারে ঢেকে গেছে। কিছু সময় অতিবাহিত হওয়ার পরপরই মেঘের গর্জন ভেসে আসছে আকাশ থেকে। কিরিং কিরিং শব্দ তুলে রাস্তা দিয়ে চলে যাচ্ছে রিক্সা, সাইকেল। হঠাৎ হঠাৎ মাটি বহনকারী ট্রাক উচ্চ শব্দে হর্ন বাজিয়ে তীব্র গতিতে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। বৃষ্টির পানিতে স্যাঁতসেঁতে হয়ে যাওয়ার রাস্তায় কাদামাটি ট্রাকের চাকার গতিতে ছিটকে এসে পড়ছে সৈয়দ বাড়িতে ঘিরে রাখা গেটে। বারান্দায় দাঁড়িয়ে উদাস চোখে তাকিয়ে এসব লক্ষ্য করছিল ইসরাত। সে যতটুকু বুঝতে পারছে, আজ সে বাবা, বোন আর মা এই বাড়ি ছেড়ে চলে যাবে আজীবনের জন্য। উদাস চোখে আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে মেয়েলি মুখটা কাদো কাদো হয়ে গেল। তারপর মুখে হাতের তালু চেপে ধরে ডুকরে কেঁদে ওঠে। বড় বাবার করা অপমান বারবার চোখের সামনে ভাসতে লাগে ছোট্ট মেয়েটার। মেয়েটা মুখে হাত চেপে রেখে কান্না থামায়। চোখের সামনে ভেসে ওঠা অপার্থিব দৃশ্যটা মনে করে মুখ শক্ত করে নেয়। সে মনে করতে চায় না এই দৃশ্য, তবুও মনে পড়ে যায়। চোখের সামনে ধীরে ধীরে ভাসে আজ সকালে পাঠাগারে বসে মাথা চাপড়ে আহাজারি করে বাবার কান্না। ভাইয়ের কথা মানতে বাড়ি ছেড়ে দিতে রাজি হলেও মনে মনে ঠিক আশা নিয়ে বসেছিলেন ভাই আজ মানিয়ে নিবেন। কিন্তু তিনি আবার হতাশ হলেন যখন দেখলেন ভাইয়ের রুম থেকে নামাজ পড়ার কোনো শব্দ আসছে না। তার এই আহাজারি দাঁড়িয়ে নীরবে দেখছিল ইসরাত। বাবার সামনে যায়নি, বাবা হয়তো তাকে দেখে অপ্রস্তুত হয়ে পড়বেন এই অবস্থায়। ইসরাতের মনে হলো আবারও গলার কাছে কিছু দলা পাকাচ্ছে। বিরক্ত হয়ে চোখ চেপে ধরতেই হেসকি উঠল। তারপর এক ফোঁটা পানি আবার গড়িয়ে পড়ল শুভ্র গাল বেয়ে। নিজের বাবাকে নিয়ে এত চিন্তায় ছিল যে সামনে এসে কখন জাইন দাঁড়িয়েছে তা খেয়াল করেনি সে। জাইন নীরবে দাঁড়িয়ে ইসরাতের একটা পদক্ষেপ লক্ষ্য করল। সান্ত্বনা দেওয়ার তাগিদে হাত বাড়িয়ে মেয়েটার মেয়েলি মসৃণ নরম চুলগুলো স্পর্শ করল। কথার মোলেম হাতের স্পর্শ পেয়ে ইসরাত চোখ তুলে তাকাই উপরের দিকে। জাইনও তাকিয়েছিল মেয়েটার দিকে। স্বল্প সময়ের জন্য দুজনের চোখাচোখি হলো, অতঃপর জাইন নিজেই চোখ ফিরিয়ে নিল। ইসরাতের মাথার উপর হাত তখনও স্থির রাখা। নিজের গম্ভীরতা একপাশে ফেলে দেশে আসার পর এই প্রথম ইসরাতকে একটা কথা বলতে নিল সে, তাও নিদারুণ অস্বস্তি নিয়ে। নিজের থেকে 6 বছরের ছোট মেয়েটাকে তুই বলে সম্বোধন করতে পারল না, কারণ এর আগে সে ইসরাতের সাথে কথা বলার ইচ্ছে পেশন না করায় ইসরাতও কোনো রকম কথা বলেনি। খাবার টেবিলে বা সিঁড়ি দিয়ে উপরে নিচে নামার সময় শুধু চোকাচোকি হয়েছিল তাদের। কোনো বাক্য আলাপ বা বিনিময় হয়নি। তাই এবার সান্ত্বনা বাণী দিতে আসা 14 বছর বয়সী ব্যক্তিত্ব সম্পূর্ণ ম্যাসিউর জাইন কোনো সম্বোধন খুঁজে পেল না। ঠোঁট চেপে দাঁড়িয়ে থেকে নিচু গলায় নম্রতার সহিত বলল, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আব্বু আবার আপনাদের এই বাড়ি ফিরিয়ে নিয়ে আসবে। ইসরাত কথাটা শোনার সাথে সাথে চোখ তুলে উপরে তাকালো। চোখে বিস্ময় নিয়ে চেয়ে রইল গোল গোল চোখে। ইসরাতকে বিস্ময় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়ে জাইন আবার বলল, আপনি কান্না করবেন না, আপনাকে কান্না করতে দেখলে আমার ভীষণ খারাপ লাগে। জাইনের ভীষণ খারাপ লাগা কথাটি শুনে ইসরাত এবার পেটে এক হাত দিয়ে চেপে ধরে হেসে উঠল। ইসরাতকে খিলখিল করে হাসতে দেখে জাইন লজ্জা পায়। ঠোঁট দিয়ে ঠোঁট চেপে নিজের লজ্জা সংবরণ করার চেষ্টা করলো ছেলেটা। হলো না। কিশোরের শুভ্র গাল নিমিষে লাল হয়ে গেল। ইসরাত অবাক চোখে তাকিয়ে নিজের গালে দুহাত চেপে ধরে বলতে লাগলো, এই আপনি লজ্জা পাচ্ছেন? হায় আল্লাহ, আপনার গাল লাল হয়ে গেছে।
আরে আরে, মেয়েটির মতো করছেন কেন আপনি? ইসরাতকে মজা নিতে দেখে জাহিন দ্রুত পায়ে পিছন খুলল এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। তখনও তার কানে আসছিল মেয়েলি হাসির শব্দ। জাহিন বড় বড় পা ফেলে এগিয়ে যেতে যেতে একবার পিছু খুলল ইসরাতকে দেখার জন্য। আর তখনই বুক ধুক ধুক শব্দ তুলে বারান্দায় দাঁড়িয়ে হাসতে থাকা মেয়েটির কাছে আটকালো কিশোরের হৃদয়। কিশোর মন্ত্রমুগ্ধের ন্যায় ধ্যান জ্ঞান খুইয়ে মৃদু গলায় বিড়বিড় করে আওড়ালো, আপনার হাসি মারাত্মক সুন্দর ইসরাত। আপনার এই ঝিনঝিনে হাসির শব্দে যে কারোর বিনাশ ডেকে আনতে সক্ষম। সেই দিনই তারা বাড়ি থেকে বের হয়ে এসেছিল। এরপর ওই বাড়িতে কি হয়েছে কেউ বলতে পারে না তারা, সেই বিষয়ে সকলেই অজ্ঞ। বাড়ি থেকে বের হয়ে তারা উঠেছিল একটা 3 রুমের ছোট্ট বাসায়। সেই বাসায় প্রবেশ করার সাথে সাথেই নাসির সাহেব স্পষ্ট বলে দিলেন বিয়েটাকে ভুলে যেতে। ওটা একটা পুতুল খেলার মতো খেলা ছিল। সেদিনের পরই কেউ বিয়ে বিষয়ক কোনো কথা তোলেনি নাসির সাহেবের সামনে। ধীরে ধীরে সময় গড়ালো। একদিন, এক সপ্তাহ, 1 মাস, 1 বছর, এরকম করে 12 বছর গড়ালো। এই 12 বছরে কেউই বিয়ে বিষয়ক প্রশ্ন তোলেনি নাসির সাহেবের সামনে। এক সুতোয় বাঁধা ছেলে মেয়েগুলো বড় হতে লাগলো। যোজন যোজন দূরত্ব তৈরি হলো তাদের মধ্যে। সময়ের বিবর্তনে ছাপ পড়ল তাদের মস্তিষ্কে। কয়েক বছর আগে নিজেদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে গেল তাদের কাছে। এক প্রকার ভুলতে বসলো নিজেদের জীবনের অতি গুরুত্বপূর্ণ কিছু কথা। আর তখনই ছোট্ট মেয়েটার হাতে লাগলো গোলাপি রঙের একটি ডায়েরি। মেয়েটার দাদার ডায়েরি, যে ডায়েরিটা সবসময় বাবা লুকিয়ে রাখতো তার আর ইসরাতের কাছ থেকে। সেই ডায়েরির প্রতি এক অজানা কৌতূহল জাগলো মেয়েটার। বাবার অগোচরে একদিন সেই ডায়েরি পড়তে শুরু করলো মেয়েটা। আর ডায়েরি পড়ে সেখান থেকে উদ্ঘাটন হলো বড় একটা রহস্যের। আর সেই রহস্যের উদ্ঘাটনের ফলে ছোট মেয়েটা, সেই যে 12 বছরে বড় হয়েছে, সে কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল নিজ জায়গায়। সে ভাবতে পারেনি এই ডায়েরির ভিতরে এত বড় রহস্য চাপা দেওয়া হয়েছে। নিজের ভাবনা থেকে বড় কিছু বের হয়ে আসতে দেখে মেয়েটা কিছুক্ষণের জন্য কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। যেখান থেকে মেয়েটা জানতে পারলো কিছু ধুলো পড়ে যাওয়া অনেক বছর আগের ঘটনা, যা তার মস্তিষ্ক থেকে বের হয়ে গিয়েছিল, যার উপর পড়েছিল মোটা এক ধুলোর আস্তরণ। আর সেই আস্তরণ এভাবে আজ সরে যেতে সে নিজ জায়গা থেকে নড়তে ভুলে গেল। এত বছর ধরে মনের ভিতরে জমা হওয়া একটা প্রশ্নের উত্তর সেকেন্ডের ভিতর পরিষ্কার হয়ে গেল তার কাছে। এই জন্য তার দাদার সাথে তাদের বাড়ি থাকে না, এই জন্য বাবার ব্যবসা আলাদা, বড় বাবার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। নিজের ভিতরে জমা হওয়া হাজারো কেন এর উত্তর ধীরে ধীরে পরিষ্কার হয়ে গেল। আর এই জন্য তার বিটকেল বাপ এতদিন ধরে তাকে এই ডায়েরির আশেপাশে আসতে দেয়নি, নিজের ভাইয়ের কুকীর্তি সে জেনে যাবে বলে। যুবতী হয়ে যাওয়া মেয়েটার মনে আরেকটা প্রশ্ন জাগলো, ইসরাত এই সম্পর্কে কি জানে, নাকি সব ভুলে গিয়েছে? সবকিছু এখন তাকেই বের করতে হবে। নিজ মনে বিড়বিড় করে আওড়ালো, লেগে যা মেয়ে, লেগে যা। নতুন আরেকটা কেস। মনে হচ্ছে এবারের কেসটা দারুণ ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কেস সলভ করার আগে নাসির সাহেবকে একটু বাজিয়ে নেওয়াই যায়। দেখি আর কি কি লুকিয়েছে আমার গুণধর আব্বাজান আমার কাছ থেকে। ইসরাত কান বাড়ালো ছেলেটার কি বলছে শোনার আশায়। দূর হতে দেখলো ছেলেটা মুখ নাড়াচ্ছে আর কিছু বিড়বিড় করছে। ইসরাত এক পা করে এগিয়ে আসে ছেলেটার কাছে, হাত বাড়িয়ে ছোঁয়ার চেষ্টা করে ছেলেটাকে। নেই, কোনো অস্তিত্ব নেই। ইসরাতের চোখের সামনে থেকে ছেলেটার শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গ কালো ছাই হয়ে উড়ে যায়। বাচ্চা মেয়েটি সামনে হেঁটে গেল ছাইগুলো ছোঁয়ার আশায়। তখনই কানে আসলো পিছন থেকে কারোর কান্না। অতঃপর আরেকটা বাচ্চা কণ্ঠ ভেসে আসলো, ইসরাত আব্বা তোমাকে ডাকছে, তাড়াতাড়ি আসো। পরপর ধূপ করে শব্দ হতেই ইসরাত আবার সামনে ফিরল। দেখলো সিঁড়ি বেয়ে গড়িয়ে পড়ছে একটা 6 বছরের বাচ্চা। বাচ্চাটি কান্না করছে না, কপাল চেপে ধরে বসে আছে সিঁড়ির শেষ প্রান্তে। কপাল থেকে হাত সরাতে ইসরাতের চোখ বড় বড় হয়ে গেল, মুখ দিয়ে বের হয়ে আসলো রক্ত। 6 বছরের বাচ্চা মেয়েটি রক্তের দিকে তাকিয়ে হেসে উঠল। রক্ত, সিঁড়ি, বাচ্চা। দূর থেকে দৌড়ে আসা নাজমিন বেগম, চিৎকারের শব্দ। ধীরে ধীরে সব অন্ধকারে হারিয়ে গেল, শুধু ভেসে আসলো তীক্ষ্ণ কান ভেদ করে দেওয়ার মতো কান্নার শব্দ। একলাপে ঘুম থেকে উঠে বসলো ইসরাত। শরীর ঘেমে গিয়েছে তার। যখন বুঝলো আবার সেই স্বপ্ন দেখেছে, তখন দীর্ঘশ্বাস পেল। বিছানার কাছে রাখা টেবিলের উপর থেকে পানির জগ নিয়ে পানি ঢাললো গ্লাসে।
জগ তার নির্দিষ্ট জায়গায় রেখে দিয়ে গ্লাস নেওয়া পানি এক ঢোকে খেয়ে ফেল। পানি পান করে কিছুক্ষণ মাথা নিচু করে বসে রইল পা নামিয়ে মেঝেতে। বুকে এখনো ধুকপুক করছে তার। এই স্বপ্নকে ইসরাত ভয় করে। যখনই এই স্বপ্ন সে দেখে তখনই শরীর অস্বাভাবিকভাবে ঘেমে যায়, হাতে পায়ে কাঁপুনি ওঠে। চোখ বন্ধ করে বুকের বাঁ পাশে হাত দিয়ে চেপে ধরে শ্বাস ফেলল মেয়েটা। এতক্ষণে খেয়াল করলো কারেন্ট নেই। মুখের মধ্যে জমা হওয়া সেদো জলগুলো কবজিতে ভালো করে মুছে নিয়ে উঠে দাঁড়ালো। রুমের ভিতর আষ্টে আষ্টে গন্ধ হচ্ছে। ধীরে ধীরে এগিয়ে গেল জানালার কাছে। থাই গ্লাস হাওয়ার দরুন লক খুলতেই একপাশে ধাক্কা দিতে সুরসুর করে খুলে গেল পুরো জানালা। জানালা খুলে যেতেই খোলা জানালার ভিতরে দমকা হাওয়া এসে প্রবেশ করলো সামান্য। প্রকৃতির এই বাতাসে শরীর ঠান্ডা হয়ে গেল ইসরাতের। থাই গ্লাসের সামনে দাঁড়িয়ে থাকলো অনেকক্ষণ, যতক্ষণ পর্যন্ত না শরীরে অস্বাভাবিক কাঁপুনি আর ধুকপুক না কমে। ইসরাতের রুমের জানালা রাস্তামুখী হওয়াই জানালার কাছে দাঁড়িয়ে সোজা স্পষ্ট দেখা যায় নির্নিমেষ দৃষ্টিতে ইসরাত চেয়ে রইল রাস্তার দিকে। হঠাৎ হঠাৎ চলাচল করা বড় বড় গাড়ির দিকে চোখ বোলালো, তারপর চোখ ফিরিয়ে এনে রাখলো গোলাকার কাছে। আজ পূর্ণ চন্দ্রিমা, চাঁদের আলোয় পথঘাট সবকিছু পরিষ্কার হয়ে আছে। তখনও বাহির থেকে বয়ে আসছে দমকা হাওয়া, টুকটাক শব্দ। তুলেই বৃষ্টি শুরু হতেই ইসরাত নিজের হুঁশে ফিরে আসলো। জানালার গ্লাস লাগালো না, সাদা রঙের সিল্কের পর্দা টেনে দিল জানালার সামনে। বাতাসের সাথে উড়ে আসা মেঘের ছটা এসে ভিজিয়ে দিয়ে গেল কালো রঙের খাঁজ কাটা টাইলস। ইসরাত ভিজতে দিল টাইলস। আজ সারা রাত তার পার হবে এভাবে নির্ঘুম। এই স্বপ্নের কারণে বছরে 200 দিনের বেশি রাত তাকে নির্ঘুম কাটাতে হয়, আর আজও তাই হবে। ইসরাত বিছানায় শোয়ার আগে একবার মেঝেতে গড়াগড়ি খেয়ে ঘুমানো নুসরাতের দিকে তাকালো। শ্যামলা বনের মেয়েটা একপাশে কাছুমাছু হয়ে শুয়ে আছে। ঘুমের মধ্যে আবুল তাবুল বকছে আর গালি দিচ্ছে ইরহামকে। শব্দ করে লম্বা শ্বাস ফেলে বিছানায় শুয়ে পড়ল ইসরাত। চাতক পাখি নেয় চেয়ে চেয়েই সারা রাত কাটালো মেয়েটা। আগামীকাল সকালে দেখা যাবে চোখের নিচে কালিতার গাঢ় মোটা কালো আস্তরণ। একেবারে ফজরের আজানের পর দু চোখ বুঝল সে। ঘুম পাকিয়ে এসে ধরা দিল নির্ঘুম রাত্রি যাপন করা মেয়েটার চোখে। প্যারিসের 7ম অ্যারন্ডিসমেন্ট উচ্চবিত্ত একটি শহর, যেখানে বড় বড় দালান এবং ঐতিহাসিক ভার্সিটিগুলো গড়ে উঠেছে। বিখ্যাত ভার্সিটিগুলোর মধ্যে একটা হলো দ্য আমেরিকান ইউনিভার্সিটি অব প্যারিস। দ্য আমেরিকান ইউনিভার্সিটি অব প্যারিসে আজ ছাত্রছাত্রীর সমাগমে মম করছে। ভার্সিটিতে আজ সকল বিভাগের স্টুডেন্ট উপস্থিত থাকার কারণে হাঁটতে গিয়ে বারবার ধাক্কা লাগছে একে অপরের সাথে। ধাক্কা লাগতে কেউ কারোর দিকে ফিরেও তাকাচ্ছে না বা সরিও বলছে না। সবাই নিলিপ্ত ভঙ্গিতে পা বাড়াচ্ছে নিজ নিজ ভবনের উদ্দেশ্যে। যারা এবছর পিএইচডি করেছে তারা আজ তাদের গবেষণাপত্র নিয়ে ভার্সিটিতে উপস্থিত হয়েছে। আরশো তাদের একজন চওড়া কাঁধ বিশিষ্ট সুঠাম দেহের 25 বছর বয়সী পুরুষটি নিজের ঘুম ফেলে আজ হাজির হয়েছে ভার্সিটিতে। পরনে তার আকাশি রঙের শার্ট আর কালো ফর্মাল প্যান্ট। ক্যাম্পাসে হাঁটতে গিয়ে অনেকের বাহুর সাথে ধাক্কা লাগলো। সেদিকে সে ভ্রুক্ষেপ করল না, নিস্পৃহ ভঙ্গিতে এগিয়ে গেল নিজের ভবনের দিকে। সচরাচর হাঁটতে গেলে এসব ধাক্কা লাগে, তাই এটা এত আমলে নেওয়ার বিষয় না। নিজ ভবনে পৌঁছানোর পর সিঁড়ি বেয়ে ধীর পায়ে উঠতে লাগলো ছেলেটি। উস্কো খুস্কো চুলগুলো হাত দিয়ে ভালো করে পিছনের দিকে ব্যাক ব্রাশ করে এগিয়ে যেতে লাগলো নিজের গন্তব্যের দিকে। হাঁটতে হাঁটতে হাতে থাকা কালো ডায়ালের ভিতরে সাদা পাথরে কাজ করা রোলেক্স সাবমেরিনার টুটনের ঘড়িটি চোখের সামনে তুলে ধরল আরশ। সময়ে চোখ বুলিয়ে নিয়ে পায়ের গতি বাড়িয়ে এগিয়ে গেল নিজ ক্লাসরুমের দিকে। ক্লাসের ভিতর পা রাখার আগেই কানে ভেসে আসলো পিছন থেকে মাহাদির গলার স্বর। উচ্চস্বরে বারবার ডাকছে আরশ বলে। আরশ পিছু ফিরল না, মাহাদির ডাকেরও কোনো জবাব দিল না। কিছু সেকেন্ডের জন্য নিজ জায়গায় সোজা স্থির দাঁড়িয়ে থেকে কালো বোট জুটো পরা পা বাড়িয়ে ক্লাসরুমে প্রবেশ করলো। তারপর এদিক সেদিক কোনো দিকে চোখ না বুলিয়ে নিজস্ব গতিতে এগিয়ে গিয়ে বসে গেল মাঝের এক সিটে। মাহাদি তখনও তাকে ডেকে চলেছে। হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ালো আরশের সিটের সামনে। হাঁটুতে দুহাত দিয়ে চেপে ধরে শ্বাস নিতে লাগলো। আরশ নড়চড়হীন।
নিষ্প্রশালী চোখে তাকিয়ে থেকে সবকিছু লক্ষ্য করলো। মাহাদি জিরিয়ে নিয়ে ঝুঁকা থেকে উঠে দাঁড়ালো। আরুষের দিকে রাগি চোখে তাকিয়ে হিস হিস করে শুধায়। তুই এমন কেন? আরস নির্লিপ্ত, তার মধ্যে নেই কোনো উদ্বেগ। প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলো না। নিজের নিষ্পৃহ দৃষ্টি হাতের স্টেনলেস স্টিলের বেল্টের ঘড়ির দিকে ফিরিয়ে নিয়ে আসলো। ঘড়ির দিকে তাকিয়ে আক্ষেপ করলো। আরও 5 সেকেন্ড অতিবাহিত হওয়ার পর 5 সেকেন্ড অতিবাহিত হওয়ার পর ধীরে ধীরে বলল, কারণ আমি এমন। মাহাদি হতাশ হয়ে পড়ল। চোখ উল্টে শব্দ করে বসে গেল আরসের পাশ ঘেঁষে। দুহাত আরসের গলার সামনে নিয়ে এসে গলা চেপে ধরার মতো করে বলল, তোকে গলা টিপে মেরে ফেলতে ইচ্ছা হয় শালা। আরস কথা বলে না। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর চট করে মাহাদির দিকে ফিরে তাকায়, জিজ্ঞেস করে, তোর একটা বোন আছে তাই না? মাহাদি অবাক হয় আরসের বোন বিষয়ক প্রশ্নে। ভুরু কুচকে মাথা নাড়ায় হ্যাঁ ভঙ্গিতে, যার মানে তার বোন আছে। মাহাদি অনীহা নিয়ে বলে ওঠে, এমন অভিনয় করছিস মনে হচ্ছে জানিসই না। আর দুহাত ঘাড়ে পিছনে নিয়ে মটমট করে শব্দ করে, কাঁধ এদিক সেদিক ঘোরায়, মাথা কাত করে বলে, শালা বলবি না আমায়। তোর বোনের সাথে বিয়ে দিবি? দিলে বল, তাহলে শালা বলা গ্রান্টেড। মাহাদি আরসের গলা দুহাত দিয়ে চেপে ধরে, কপাল কুচকে নিচু কণ্ঠে স্পষ্ট বাংলা ভাষায় বলে, তোর মতো লম্পটের সাথে আমার বোনের বিয়ে আমি দেব না। তুই বউ থাকতে আরেক বিয়ে করার স্বপ্ন দেখিস শালা সাইকো। তোর বাপ আমার বাপরে কি জাদু করেছে যে তোর মতো এক বিয়েতে ফোলার লাগে আমার নিষ্পাপ বোনটারে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আমার বাপ। আমি বলে দিচ্ছি তোর সাথে আমি আমার বোনকে বিয়ে দেব না।